আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকলকে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত স্থির তড়িৎ পর্ব 2 বা শেষ পর্বটা আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো এখন তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা হচ্ছে যে আমি আগের ক্লাসেও বলেছিলাম, আজকের ক্লাসেও বলে রাখছি, সেটা হচ্ছে তোমাদের 15,000 টাকার যে প্রাইজ মানির যে পরীক্ষাটার কথা বলা হয়েছিল, যেটাতে হচ্ছে মেধা তালিকার ভিত্তিতে 15,000 টাকা প্রাইজ মানি থাকবে ইনশাআল্লাহ। তো সেই পরীক্ষাটা হচ্ছে তোমাদের মার্চের হচ্ছে 1 তারিখ হচ্ছে। তোমরা অনেকে বলেছো যে 1 তারিখে অনেকে এক্সাম দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মার্চের সেকেন্ড উইকে কোনো এক শুক্রবার বা এরকম একটা টাইমে, যে টাইমে তোমরা সকলে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে, এইরকম একটা সময়ই হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে। এবং তোমরা সকলে জানো যে পরীক্ষায় মেধা তালিকার ভিত্তিতে যে প্রথম মেধা তালিকায় যিনি প্রথম হবেন তার জন্য থাকবে 5,000 টাকার প্রাইজ মানি, আর হচ্ছে সেকেন্ডের জন্য থাকবে 3,000 টাকার প্রাইজ মানি, এবং থার্ড পজিশন যে অর্জন করবে তার জন্য থাকবে হচ্ছে 2,000 টাকার প্রাইজ মানি। দেন ফোর্থ অ্যান্ড ফিফথ এই দুই পজিশনের জন্য থাকবে হচ্ছে 1,000 টাকা করে প্রাইজ মানি, অ্যান্ড সিক্স সেভেন্থ এই দুইটা পজিশনের জন্য 750 টাকা করে, অ্যান্ড যথাক্রমে 8, 9, 10 এই তিনটা পজিশনের জন্য 500 টাকা করে প্রাইজ মানি। অর্থাৎ একটা এক্সামের উপর টোটাল 15,000 টাকার প্রাইজ মানি থাকবে ইনশাআল্লাহ। আর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউতে, অর্থাৎ ফিজিক্সের উপর থাকবে 50 মার্কস এমসিকিউ, আর হচ্ছে কেমিস্ট্রির উপর থাকবে 50 মার্কসের এমসিকিউ, অর্থাৎ সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই ছিল টোটাল ঘোষণা। আর হচ্ছে যে তো আমরা এখন ডিরেক্ট ক্লাসে চলে যাই। আর আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা গত ক্লাস করো নাই, তোমরা যারা এর আগের যে ক্লাসটা আছে অর্থাৎ স্থির তড়িৎ পর্ব 1 করো নাই, তারা কিন্তু হচ্ছে আজকের পর্ব 2 অনেক কিছুই বুঝবে না। এজন্য তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, অবশ্যই তোমরা পর্ব 1 করে এরপর পর্ব 2 করতে আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে ক্লাস স্টার্ট করতেছি। তো প্রথমেই আমি ঢাকা বোর্ড 2017 সালের একটা সিকিউ দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা, কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড, আমি সংক্ষেপে লিখি, ঢাকা বোর্ড 17 সালে আসছে। তো কোশ্চেনটা অনেকটা এরকম যে এখানে একটা চার্জ আছে, বিন্দু চার্জ, ওটা কি আসলে বড় করে দেখানো হয়েছে, প্লাস 40 কুলম্ব। সবাই দ্রুত প্রশ্নটা তুলে নিবে আমার সাথে সাথে। আর এখানে একটা চার্জ আছে, আচ্ছা এটা হচ্ছে এ বিন্দুতে প্লাস 40 কুলম্ব চার্জ আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে বি বিন্দুতে প্লাস 20 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? এখন এইটার হচ্ছে সংযোজক রেখা, এরকম একটা সংযোজক রেখা আছে, সংযোজক সরলরেখা, এবং এখানে সি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু, এখানে একটা বিন্দু দেওয়া আছে সি বিন্দু। এরপর তারা আমাকে ডিস্টেন্স দিয়ে দিছে, ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা সি বিন্দু তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, তো তারা হচ্ছে আমাকে ডিস্টেন্সটা দিয়ে দিছে, মানে দূরত্বটা, অর্থাৎ এই এ থেকে বি এর যে দূরত্বটা দিয়ে দিছে, কিন্তু পরোক্ষভাবে দিছে, ডিরেক্টলি দেয় নাই। তো সেটা হচ্ছে এরকম, তোমরা লিখে নেবে দ্রুত। এ বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, এবং সি বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেনে কিছু ব্যাপার বলে দিছে, সেটা হচ্ছে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এ এবং বি চার্জ দুটিকে, আমি এখানটাতে লিখি, তোমরা নিচে লিখতে পারো। ওরা প্রথমে আমাকে বলছে যে এ এবং বি চার্জ দুটিকে বায়ু মাধ্যমে স্থাপন করা হয়েছে। বায়ু মাধ্যমে স্থাপন আচ্ছা, এখন কোশ্চেনে বলছে, প্রথমে আমরা গরু নাম্বারটা করি, দেন আমরা ঘোড়া করতেছি। বলছে যে চার্জের মধ্যে ক্রিয়াশীল বল কত।
আচ্ছা তোমরা কোশ্চেনটা তুলো, আমি সময় দিচ্ছি আর একবার চেক করতেছি আমি সব ঠিক আছে কিনা। হ্যাঁ সকল কিছু অলোকে আছে। তো ঠিক আছে, তো এটা আমরা সলিউশন করি। এটা তো অনেক সহজ একটা প্রবলেম। আমাকে বলা হয়েছে হচ্ছে এখানে কি কি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই বোর্ডে ডেটা লিখবে। ডেটার জন্য আমি যতটুকু জানি যে ডেটার জন্য আলাদা নম্বর থাকে, ঠিক আছে। অবশ্যই ডেটা কিছু পারি আর না পারি, প্রথমে ডেটা লিখে নিব, এরপর আমরা মাথা খাটিয়ে কোন সূত্রে পড়বে ওই সূত্রটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, দেন আমরা একদম সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে ম্যাথটা সলভ করব। এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের এভাবে অ্যাপ্রোচ করলে এবং হচ্ছে অ্যাকুরেটলি আনসার করার মাধ্যমে আমাদের প্রতিটা সিকিউতেই টার্গেট করতে, মানে টার্গেট রাখতে হবে যে একদম ফুল মার্কস, পূর্ণ নম্বর হচ্ছে যে ক্যারি করার, ইনশাআল্লাহ। ওকে, তো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখি। হিয়ার এ বিন্দুতে চার্জ অর্থাৎ কিউ এ, তোমরা লিখে নেবে যে এই বিন্দুতে চার্জ। তো আমি হচ্ছে জাস্ট কিউ এ যেটা সেটা লিখতেছি। কিউ এর মান হচ্ছে প্লাস 40 কুলম্ব, প্লাস ইকুয়ালস টু কিউ এ ইকুয়ালস টু প্লাস 40 কুলম্ব। তারপর হচ্ছে কিউ বি, মানে বি বিন্দুতে চার্জ, তাহলে কিউ বি ইকুয়ালস টু প্লাস 20 কুলম্ব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আচ্ছা আগে ম্যাথটা আমরা করি। তারপর হচ্ছে আমরা জানি কি, আমরা জানি কুলম্বের যে ধ্রুবকটা আছে সি ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। একক এবং মান অবশ্যই মনে রাখতে হবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর চার্জার মধ্যবর্তী দূরত্ব, চার্জার মধ্যবর্তী দূরত্ব কত? চার্জার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 প্লাস 6, ঠিক আছে। অর্থাৎ ডি ইকুয়ালস টু চার্জার মধ্যবর্তী দূরত্ব, ডি ইকুয়ালস টু, এই যে আমাদের কিন্তু ডিরেক্টলি দূরত্বটা দেয় না, এ থেকে বি এর মধ্যে। কুলম্বের সূত্র আমরা জানি কি, দুটো চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বল কিভাবে বের করে, সেটা হয় হচ্ছে এই দূরত্বের বর্গের মানে দূরত্ব যে আছে টোটাল দূরত্বটাই তো আমরা কাউন্ট করি। এখন টোটাল দূরত্বটা আমাদেরকে ওরা ডিরেক্টলি দেয় নাই, দিছে কিভাবে, এই সি পর্যন্ত ওরা ডিভিশন করে এতটুকু দিছে আর এতটুকু দিছে, মানে সোজা কথা অল্প একটু চালাকি করছে আর কি। তাহলে এটা আমরা যোগ করে দিলেই হবে আর কি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ডি এর মানটা হবে 18 প্লাস 6 সেন্টিমিটার। এখন এখানে গভীর মনোযোগ দিতে হবে আমাদেরকে। আমাদের যতগুলো একক আছে সব কিন্তু এসআই এককে আছে, যেমন এই যে চার্জের এসআই একক কুলম্বে আছে, এটাও কুলম্বে আছে, তারপর মানে এসআই এককে আছে। তারপর নিউটন মিটার স্কোয়ার, তারপর হচ্ছে পার কুলম্ব, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে এসআই থেকেই, মানে লব্ধ। লব্ধ যে আমরা এককটা পাইছি এটা কি, এটা হচ্ছে কি থেকে আসছে, সবগুলো কিন্তু এসআই একক থেকেই আসছে, ঠিক আছে। তাইলে সেন্টিমিটার এটা তো আর হচ্ছে আমাদের দৈর্ঘ্যের এসআই একক না, তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি, মিটার। তাহলে আমরা সবগুলো আমি বলছি কি যে অলওয়েজ গো ফর এসআই, ঠিক আছে। ফিজিক্সে অলওয়েজ এসআই তে যাওয়াটাই বেটার। ওকে, তাহলে এখন কি করতে হবে আমাদের, এই যে 18 আর 6 হচ্ছে আগে লিখে নেই 24 সেন্টিমিটার। তাহলে 24 সেন্টিমিটার থেকে যদি আমি 24 সেন্টিমিটার থেকে যদি আমি মিটারে যেতে চাই কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এখন আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, অথবা 10⁻² দ্বারা গুণ করতে হবে, একই কথা। তো আমি 10⁻² দ্বারা গুণ করলাম, 24 ইন্টু 10⁻² মিটার। ওকে, এখন আমাকে ওরা কি চাইছে, আমাকে ওরা চাইছে হচ্ছে চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখন আমরা জানি যে চার্জ দয়ের বিন্দু চার্জ, এটা বিন্দু চার্জ জাস্ট মনে করো যে জুম করে দেখানো হয়েছে। তাহলে আমরা জানি যে বিন্দু চার্জের মধ্যবর্তী যে দূরত্ব, সরি বিন্দু চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেইটা আমরা কিসের মাধ্যমেই করি, কুলম্বের সূত্র, মানে কুলম্বের সূত্র প্রয়োগ করে সেই বল বের করি, ঠিক আছে। তো আমরা শুরু করি, যে জানা আছে সূত্রটা লিখি। এই যে ওরা আমাকে কি বলছে যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে স্থাপন করা হয়েছে। এখন কথা হচ্ছে এই লাইনটা দিছে যে তোমরা বইটা আসলে পড়ছো কিনা। আমি তো বলছি যে 9-10 লেভেলে অর্থাৎ তোমাদের এসএসসি লেভেলে যত মানে ম্যাক্সিমাম যত ম্যাথ আমি দেখছি সব হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ধরেই করে। তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন তোমরা হচ্ছে আরো অন্যান্য মাধ্যম নিয়ে বিস্তারিত পড়বে ইনশাআল্লাহ। তবে হচ্ছে এই তোমাদের লেভেলে বায়ু মাধ্যম নিয়ে সাধারণত কাজ করা হয় বা শূন্য মাধ্যম নিয়ে। ওকে, তাহলে এখন আমি কাজে আসি। তাহলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু, এটা তো আগের ক্লাসে দেখানো হয়েছে কিভাবে কি, সি ইন্টু এই যে কিউ এ মানে চার্জার গুণফল, কিউ এ ইন্টু কিউ বি ডিভাইডেড বাই এই যে দূরত্ব আছে চার্জার মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে সি এর মান হচ্ছে আমরা জানি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান হচ্ছে 40। আমি বলছি কি চিহ্ন বসানোর কোনো প্রয়োজন নাই, সবার লাস্টে কি করতে হবে, হ্যাঁ বল, এটা কি ভেক্টর রাশি। তাহলে কথা হচ্ছে আমরা সূত্রে চিহ্ন বসাবো না, কিন্তু লাস্টে চিহ্নের ব্যাপারটা কনসিডারেশনে নিয়ে আনসার দিতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্রোচটাই হচ্ছে আমার মতে এই অ্যাপ্রোচটা মাছ বেটার, ঠিক আছে। তো হচ্ছে এখন কিউ এর মানটা হচ্ছে 40 ইন্টু কিউ বির মান হচ্ছে 20 ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে 24 ইন্টু 10⁻²
হোল স্কোয়ার, ঠিক আছে। অতএব এফ এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। সবাই দ্রুত এবং ক্যালকুলেশন অবশ্যই অ্যাকুরেটলি করতে হবে। 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 24 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। আচ্ছা 1.25 ইন্টু 10⁻14 নিউটন। আচ্ছা 1.25 ইন্টু 10⁻14 নিউটন। এখন প্রশ্ন হইলে আমি বলছি কি যে অবশ্যই চিহ্ন কনসিডারেশনে নিতে হবে। তাহলে এটা কি আকর্ষণ নাকি বিকর্ষণ? আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। যেমন এইটা যদি মাইনাস হইতো, এটা যদি মাইনাস হইতো, বিকর্ষণ করতো। এইটা প্লাস, এইটা প্লাস, মানে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ এই বলটা কিন্তু আকর্ষণধর্মী না, বিকর্ষণধর্মী। কিন্তু এটা যদি মাইনাস হইতো, এটা প্লাস হইতো, তাহলে আকর্ষণ করতো। আবার এইটা যদি মাইনাস হইতো, এটা প্লাস হইতো, অর্থাৎ বিপরীতধর্মী চার্জ, তাহলে পরস্পরকে আকর্ষণ করতো। কিন্তু এইটা কি? পরস্পর একই ধর্মী চার্জ, এজন্য কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আমরা মানটা করছি। এখন বল যেহেতু কি ভেক্টর রাশি, অবশ্যই দিক মানে অবশ্যই যে আমাদের যে মানে প্রকৃতিটা সেটা অবশ্যই করতে হবে, মানে বিশ্লেষণ মানে লিখে দিতে হবে, মেনশন করতে হবে। তাহলে এটা কি হচ্ছে? বিকর্ষণ ধর্মী। তো তোমরা হচ্ছে লাস্টে আবার লিখে দিবে, এটা হচ্ছে আনসার। তোমরা লাস্টে একটা লাইন লিখে দিবে যে সুতরাং চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বল এত নিউটন। ওকে, এটা লিখে আনসার দিয়ে দিবে। তাহলে আমাদের এই প্রবলেমটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমরা ঘোরা করা স্টার্ট করব। ঘোরাতে বলছে আচ্ছা আমি একবার চেক করতেছি। হ্যাঁ, সকল কিছু অলকে আছে। আচ্ছা ঘোড়া নাম্বার যে কোশ্চেনটা আমাদের করা বলছে সেটা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো। স্থাপন করা হলো এ ও বি চার্জের কোনটির জন্য? এ ও বি চার্জের কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে? তীব্রতা বেশি হবে। তো ফিজিক্সের ভাষা কি আমরা জানি যে গণিত, তাহলে অবশ্যই গাণিতিক বিশ্লেষণই যাবে, সেটাই চাইছে, গাণিতিক বিশ্লেষণ। তোমরা কোশ্চেনটা তুলো, আমি সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি সলিউশন স্টার্ট করি। তো ওরা আমাকে বলছে যে চার্জ দ্বয়, এই যে চার্জ দ্বয় আছে না, এই চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান, আচ্ছা একক ধনাত্মক আধান চার্জ স্থাপন করা হলো। আচ্ছা আমি একক ধনাত্মক আধান চার্জ স্থাপন করলাম +1 কুলম্ব। এটা না দিলেও কিন্তু আমাদের করা লাগতো। কেন করা লাগতো? কারণ ওরা আমরা বলছে কি যে তীব্রতা, তো আমি বলছি যে তীব্রতা কি? তীব্রতা হচ্ছে কিসের সমতুল্য? তীব্রতা তড়িৎ তীব্রতা আর তড়িৎ প্রাবল্য, মানে ইকুইভ্যালেন্ট জিনিস, ঠিক আছে। তো যেহেতু তড়িৎ তীব্রতা, ওরা আমাদেরকে তড়িৎ তীব্রতার কথা বলছে, তাহলে আমাদেরকে এই +1 কুলম্ব চার্জ স্থাপন করা যদি নাও বলতো কোশ্চেনে, আমাদেরকে এখানে +1 কুলম্ব চার্জ ধরেই তারপর করা লাগতো একটা। আচ্ছা তারপর বলছে যে এ ও বি চার্জ দ্বয়ের, এ ও বি মানে আলাদা আলাদা ভাবে বলছে, এ ও বি চার্জ দ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বেশি হবে, এটা গাণিতিক বিশ্লেষণ চাইছে। আচ্ছা অর্থাৎ সি বিন্দুতে এ চার্জের জন্য বা
এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করা লাগবে প্রথমে, ঠিক আছে, এবং পরবর্তীতে বি চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা, যেটা আমরা বলি যে প্রাবল্যের কি, প্রাবল্যের ইকুইভ্যালেন্ট ব্যাপার, ঠিক আছে, এটা বের করা লাগবে। দেন আমরা কম্পেয়ার করবো যে আসলে কোনটার জন্য, কোন চার্জের জন্য যে সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বেশি। খুবই সহজ একটা ম্যাথ। তাহলে এখন আমরা সলিউশন করি, ঠিক আছে। তোমরা ডেটা লিখে নিতে পারো যে কোনটার চার্জ কত, পাশে ডেটা লিখে নিবা, পাশে তোমরা ডেটা লিখে নিবা, ঠিক আছে। তো আমি ডিরেক্ট করে দিচ্ছি যে এ চার্জের জন্য, এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা হচ্ছে QA, ওকে। আচ্ছা, এটা হবে হচ্ছে কি EA। কেন EA? কারণ আমি বলছি কি যে তড়িৎ তীব্রতা যেই কথা, আর হচ্ছে আমাদের জন্য ওই তড়িৎ প্রাবল্য একই জিনিস। আর প্রাবল্য সূত্র আমরা আগের ক্লাসে শিখে আসছি, সেটা হচ্ছে এই যে ই দিয়ে আমরা প্রতীকটাকে প্রকাশ করে ই দিয়া, ঠিক আছে। যেহেতু এ চার্জের জন্য, ঠিক আছে, সিস্টেমের চার্জ, তাহলে আমরা ইএ দিয়ে প্রকাশ করলাম। ইএ ইকুয়ালস টু সি ইন্টু কিউএ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর কতটুকু নেব, এই যে এ থেকে যে সি পর্যন্ত যে দূরত্বটা, এটার জন্য আমরা আর নিব, এটার জন্য আমরা আর নিব, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই পাশে ডাটা লিখে নিতে পারো। আচ্ছা, আমি ডাটাটা লিখেই দিই। যেখানে হচ্ছে এ বিন্দুতে চার্জ, অর্থাৎ কিউএ, হিয়ার কিউএ ইকুয়ালস টু প্লাস 40 কুলম্ব, ওকে। তারপর হচ্ছে আর এর মান কত, এখানে এই যে 18 সেন্টিমিটার কাউন্ট হবে। তাহলে 18 সেন্টিমিটার, সেন্টিমিটার তো আর এসআই একক না, এসআইতে নিতে হবে, অর্থাৎ 18 ইন্টু 10⁻² মিটার, ঠিক আছে। যেহেতু কুলম্ব আছে এসআইতে, এটাও অবশ্যই এসআইতে নিতে হবে। সি এর মান আমরা সবাই জানি যে অবশ্যই একক এবং মান মুখস্থ রাখা লাগবে, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা কি বের করবো, ইএ বের করবো। ইএ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এ চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বা তড়িৎ তীব্রতাটা আগে বের করতেছি। তাইলে আমরা ম্যাথটা করি, সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান হচ্ছে 40। আমি বলছি চিহ্ন নিয়ে করা যাবে না, কারণ পরবর্তীতে জাস্ট আমাদের দিকটা বলে দিলেই হবে, সমস্যা নাই। তাহলে 40 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 18 ইন্টু 10⁻²। তো বি কেয়ারফুল, এটা দেওয়ার পর কিন্তু উপরে হোল স্কোয়ার আছে, সূত্রের স্কোয়ার, ঠিক আছে। অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, উপরে স্কোয়ার আছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যে 9 ইন্টু 10⁹ ইন্টু 40 ডিভাইডেড বাই 18 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসে, 1.11 ইন্টু 10⁻13, 1.11 ইন্টু 10⁻13। আর একক কিন্তু মাস্ট মনে রাখা লাগবে, 1.11 ইন্টু 10⁻13। আর আমরা জানি কি যে তড়িৎ তীব্রতার একক, তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। এতটুকু লেখো তোমরা, সময় দিলাম কিছুক্ষণ। আচ্ছা, তো তারপর আমি পরের স্টেপ শুরু করতেছি। পরের স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, আবার এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে বি চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করা লাগবে। তো সেটাই আমি করতেছি। বি চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, বি চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ইবি, প্রাবল্য বা তীব্রতা। আচ্ছা, যাই হোক, ইবি ইকুয়ালস টু সি ইন্টু, যেহেতু বি চার্জের জন্য অর্থাৎ কিউবি ডিভাইডেড বাই আর কতটুকু নেবো এখান থেকে, এই যে এতটুকু, যেটার জন্য প্রাবল্য মানে তীব্রতা এতটুকু কাজ করবে, অর্থাৎ আর স্কোয়ার, ঠিক আছে। তো এখন সি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹, ওকে, ইন্টু কিউবির মান কত, কিউবির মান হচ্ছে 20। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে 6 সেন্টিমিটার, অর্থাৎ এসআইতে নিলে হচ্ছে 6 ইন্টু 10⁻², অর্থাৎ মিটারে নিছি আর কি। বি কেয়ারফুল, উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। আচ্ছা, তো এইটার মান কত আসে তোমরা ক্যালকুলেশন করো। 9 ইন্টু 10⁹ ইন্টু 20 ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻² হোল স্কোয়ার, অর্থাৎ 5 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব।
5 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। এখন কথা হচ্ছে একটা জিনিস আমরা ভুল করছি। কি ভুল করছি? যেহেতু প্রাবল্য বা তড়িৎ তীব্রতাটা কি, এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে আমাদের মান নিয়ে কনসিডার করছি, কিন্তু দিক দেই নেই। দিক অবশ্যই দিতে হবে। ইয়ে যে আছে, এ কি করতেছে, এর নিয়ে আমার কনসার্ন +1 কুলম্ব নিয়ে। ও বলতেছে আরে, ও বলতেছে আমি তো প্লাস, ও বলতেছে আরে ওটা আমিও তো প্লাস, তাহলে কি হবে, ও এই দিক বরাবর যাবে, অর্থাৎ এটা কি এবি বরাবর। এটা হচ্ছে আমাদের এবি বরাবর। ওকে, এবি, হ্যাঁ এবি বরাবর বা এসি বরাবর, এসি বরাবর। আর অপরদিকে এখানে বি, ও বলতেছে আমি মানে কনসার্ন জানি না, +1 কুলম্ব, এটা নিয়ে আমাদের কনসার্ন, ঠিক আছে। আর হচ্ছে বি যে আছে, এ বলতেছে আমি তো প্লাস, আর এটা নিয়ে কনসার্ন, মানে এ কোন দিক যাবে এটা হলো আমাদের ব্যাপার। ও বলতেছে আমিও তো প্লাস, তাহলে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকর্ষিত হয়ে এদিক গেলাম গা, অর্থাৎ বিসি বরাবর। কি বরাবর? বিসি, বা আমরা বলতে পারি যে সিএ, একই কথা, সিএ বরাবর, ঠিক আছে, সিএ বরাবর। ওকে, এখন বিষয় হচ্ছে আমাদের তুলনা করতে বলছে জাস্ট, যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে এ ও বি চার্জ দেওয়ার জন্য কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি ইজিলি, যে এখানে আছে 1.11 ইন্টু 10⁻13, আর এখানে আছে 5 ইন্টু 10⁻13। অবশ্যই 5 ইন্টু 10⁻13 যে আছে, এ হচ্ছে কি বড়। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, যে অর্থাৎ আমরা বলতে পারি ইবি গ্রেটার দেন, ইবি ইজ গ্রেটার দেন ইএ, ঠিক আছে। অর্থাৎ কি, অর্থাৎ ইএ, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, যে সুতরাং বি চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি। সুতরাং বি চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি। আচ্ছা, তোমরা এতটুকু লিখে নাও, আমাদের ম্যাথটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো তোমরা এতটুকু লিখে নিবে, আমি কিছুটা সময় দিলাম। ঠিক আছে, তো আমি এখন পরের সিকিউ স্টার্ট করে দিচ্ছি। পরের সিকিউটা যশোর বোর্ড 2017-তে আসছে, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, তো পরের সিকিউরিটি কোথায় আসছে? যশোর বোর্ড 2017 সালে আসছে। আমি কোশ্চেনটা তুলতেছি আগে। যশোর বোর্ড, আমি সংক্ষেপে লিখলাম, 17 সালে আসছে। কোশ্চেনটা কি দিছে, যে এ বিন্দুতে একটা চার্জ আছে, ওই সেই আগের মতোই ইজি একটা প্রবলেম, দ্রুত লিখতেছি আমি। এ বিন্দুতে আছে হচ্ছে 200 কুলম্ব একটা চার্জ আছে, কিছু দেওয়া নেই, মানে আগে প্লাস আছে, ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছে বি বিন্দুতে আছে হচ্ছে 400 কুলম্ব। ওকে, কিছু দেওয়া নেই, মানে আগে কিছু দেওয়া নেই, মানে প্লাস আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে এখানে আমরা একটা সংযোজক সরলরেখা টানলাম। তো এখানে আবার দূরত্ব দেওয়া আছে, যে দূরত্ব কতটুকু। তো দূরত্বের মেজারমেন্ট আমরা দেখলাম যে এই দূরত্বটা মূলত ডি এর মান 10 মিটার দেওয়া আছে। এখন কোশ্চেনে বলছে যে অসীম হতে, তোমরা অবশ্যই দ্রুত লিখে নিবে, অসীম হতে +5 কুলম্ব আধান, +5 কুলম্ব আধান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে, এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ, আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল, 200 জুল এবং 300 জুল। আচ্ছা, আমরা গরু নম্বর কোশ্চেনটা আগে করি। গরু নম্বরে বলছে
যে ওই বল চাইছে আর কি, মানে চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা চাইছে, ঠিক আছে, এফ চাইছে আর কি, ঠিক আছে। তো এটা তো আমরা সবাই জানি। তোমরা কি করবে, তোমরা আগে হচ্ছে ডান সাইডে হিয়ার দিয়ে অবশ্যই আগে ডেটাগুলো মানে তথ্য উপাত্তগুলো আগে লিখে নিবা, ঠিক আছে, খাতার সাইডে। ওকে, লিখে দিবা যে এ বিন্দু চার্জ অর্থাৎ কিউ এ এত, কিউ বি এত, তারপর হচ্ছে ডি এত, দেন হচ্ছে এফ ইকুয়ালস টু হোয়াট, এইভাবে লিখে নিবে, ঠিক আছে। তো আমি ডিরেক্ট হচ্ছে যে কোশ্চেন সলভে চলে যাই। কোশ্চেন সলভে আমি ডিরেক্ট চলে যাচ্ছি। তো আমি প্রথমে লিখবো হচ্ছে জানা আছে এফ ইকুয়ালস টু সি ইন্টু কিউ এ ইন্টু কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এর মান হচ্ছে 200 ইন্টু কিউ বির মান হচ্ছে 400 ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে এসআইটি দেওয়া আছে, সমস্যা নেই, 10 স্কোয়ার, ঠিক আছে। অতএব এফ এর মান চলে আসবে, লাস্টে মেনশন করতে হবে যে আকর্ষণ না বিকর্ষণ, ঠিক আছে। তো আমি হিসাবটা করি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 200 ইন্টু 400 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন। কমপ্লিট হয়েছে না? কমপ্লিট হয়নি। অবশ্যই আমাদেরকে বলতে হবে যে এটাকে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী। আমরা দেখতেছি যে এখানে কিছু নাই মানে প্লাস আছে, অর্থাৎ আবার এখানে নাই কিছু নাই মানে প্লাস আছে, অর্থাৎ সমধর্মী চার্জ। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তাহলে এটা হচ্ছে বিকর্ষণধর্মী। তোমরা আবার লাস্টে একটা কথা লিখে দিবে যে সুতরাং একটা লাইন লিখে দিবে আনসার লেখার আগে, যে সুতরাং চার্জ দ্বারা মধ্যবর্তী বিকর্ষণ বল 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন, এভাবে একটা ফিনিশিং লাইন দিয়ে দিবে, দেন হচ্ছে আনসার লিখবে, ঠিক আছে। তো আমি আশা করতেছি যে এইভাবে লিখলে তোমরা হচ্ছে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি হচ্ছে এটার ঘোড়া নাম্বারটা এখন স্টার্ট করব। আচ্ছা, তো ঘোড়া নাম্বারে আমাদেরকে বলছে, সবাই গভীর মনোযোগ দিবে, এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এইখানে যে ঘটনাটা আসলে ঘটছে সেটা হচ্ছে, বলছে যে আমাদের এ আর বি, এই যে এ আর বি যে আছে এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করছে, যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহর দিক বলে নাই, কিন্তু তড়িৎ প্রবাহের দিক বুঝতে হবে, ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা চাইছে। আচ্ছা, তো এটা যদি আমি সলিউশন করি তাহলে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে এই যে ইলেকট্রনের যে প্রবাহ, ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে হবে, আমি আবারও বলতেছি, ইলেকট্রন প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে হবে এটা নির্ভর করবে শুধুমাত্র মানে কেবলমাত্র বিভব পার্থক্যের উপর। কিসের উপর? বিভব পার্থক্যের উপর, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি লিখতেছি যে ইলেকট্রন প্রবাহের দিক বিভব পার্থক্যের উপর নির্ভর করে। সবাই লিখে নিবে, এটা হচ্ছে এটার মধ্যে একটা এসেনশিয়াল কনসেপ্টের মতো, জাস্ট এইভাবে একটা নোট দিয়ে লিখে নাও যে ইলেকট্রন প্রবাহের দিক বিভব পার্থক্যের উপর নির্ভর করে, ঠিক আছে। আর ইলেকট্রন প্রবাহের দিক, এখন কথা হচ্ছে যে
ইলেকট্রন প্রবাহের দিকটা হচ্ছে কিরকম হবে, ঠিক আছে? ইলেকট্রন প্রবাহের দিক হবে, সবাই দ্রুত লিখবে, ইলেকট্রন প্রবাহের দিক হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভবের দিকে। ওকে, তো এখন কথা হচ্ছে যে তোমাদের যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক বিভব পার্থক্যের উপর নির্ভর করে এবং ইলেকট্রন প্রবাহের দিক হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ব্যাপারটা বুঝতে হবে। ইলেকট্রনের যে প্রবাহ, ইলেকট্রনের যে প্রবাহ সেটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। পক্ষান্তরে তড়িৎ প্রবাহ যেটা আছে, অর্থাৎ এটা তো ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ যেটা আছে অর্থাৎ যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? চলতড়িৎ অধ্যায়ে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। তো ওইটা কি, ওটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। পক্ষান্তরে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত চলতড়িৎ অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো আপাতত এতটুকু ব্যাপার বা এসেনশিয়াল কনসেপ্ট আমাদের নলেজে রাখলেই মোর দ্যান এনাফ। তো এখন কথা হচ্ছে তাইলে আমাদের যে কাজটা করতে হবে, এ বিন্দুতে মানে এ এর ক্ষেত্রে, এই যে এ যে আছে এই এ চার্জের জন্য, মানে এখানে এর জন্য আমাদেরকে ই করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। তো আমরা ম্যাথটা করা স্টার্ট করি যে এর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এর ক্ষেত্রে বিভব পার্থক্য বের করতে হবে। তো আমরা ধরলাম যে এর ক্ষেত্রে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে VA ইকুয়ালস টু আচ্ছা, এখান থেকে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে, ডব্লিউ এর ক্ষেত্রে কত বলছে, এ এবং বি তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকাজ যথাক্রমে। আচ্ছা, এ এর জন্য 200 জুল, ঠিক আছে? অর্থাৎ WA ডিভাইডেড বাই আমাদের এই যে QA, ঠিক আছে? প্রশ্ন হলো এই সূত্রটা কোথা থেকে আসছে? এই সূত্রটা তোমরা ইজিলি সংজ্ঞা মানে বিভব পার্থক্যের যে সংজ্ঞাটা আছে, মানে তোমাদের স্থিরতড়িৎ অধ্যায়ে তোমাদের বিভব নিয়ে যে আলোচনা যে আছে সেখানেই তোমরা পাবে যে সেটা কিরকম ছিল, যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকাজের পরিমাণ, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে মূলত বিভব পার্থক্য, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে অসীম থেকে কি একক ধনাত্মক আধান, এই যে আমরা জানি কি যে সংজ্ঞা দাঁড়ানোর ক্ষেত্রে নিচে যেটা থাকে সেটাকে আমরা 1 ধরে নেই, সংজ্ঞা ইজিলি কি করার জন্য, জেনারেট করার জন্য। তাহলে এই যে অসীম থেকে কি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকাজ, এই যে কৃতকাজ উপরে আছে W, কৃতকাজের পরিমাণ হচ্ছে ওইটাই হচ্ছে বিভব পার্থক্য, মানে ওই বিন্দুতে, ঠিক আছে? তা আমরা হচ্ছে ওই বিন্দুতেই তো বাইর করতেছি। তাহলে কথা হচ্ছে তোমরা অবশ্যই এই সূত্রটা কি রাখবে, এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? এই সূত্রটা কি মাস্ট মনে রাখতে হবে। তোমরা তো ব্যাপারটা বুঝতে পারছো, এখন কি করতে হবে, এখন এই যে বুঝে কয়েকবার প্র্যাকটিস করে সূত্রটা একদম ঝাড়া মুখস্থ রাখা লাগবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন W এর মান হচ্ছে দেওয়া আছে কত, W এর মান দেওয়া আছে হচ্ছে 200, আর Q এর মান কত দেওয়া আছে, Q এর মান দেওয়া আছে হচ্ছে 200 কুলম্ব। আচ্ছা 200, আচ্ছা Q এর মানও তো দেওয়া আছে 200 কুলম্ব। ব্যাপার কি, আচ্ছা কোশ্চেন কি তোলা ঠিক ছিল? আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ওই অসীম থেকে যে আনা হয়েছে ওইটা হচ্ছে কত আনা হয়েছে, দুইটার ক্ষেত্রে 5 কুলম্ব আনা হয়েছে। এই যে এখানে দেওয়া আছে +5 কুলম্ব, আমি একটু মিস্টেক করছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অসীম থেকে +5 কুলম্ব মানে কতটুকু আধান আনা হয়েছে, +5 কুলম্ব আধান আনা হয়েছে। আর কাজ যেটা আছে এটা তো 200 জুলি আছে, তাহলে এখানে হবে হচ্ছে 200/5, অর্থাৎ তাহলে এটা কত হয়, 40 ইকুয়ালস টু 40 ভোল্ট। ভি এর মান কত, অতএব VA ইকুয়ালস টু কত, VA ইকুয়ালস টু 40 ভোল্ট। আচ্ছা, এখানে এ না দিয়ে তোমরা এখানে কাজ করো, 1 ইউজ করো, V1 ইকুয়ালস টু 40 ভোল্ট, V1 ইকুয়ালস টু, আর এখানে এ না দিয়ে তোমরা আছে 1 ইউজ করাটাই বেটার, হ্যাঁ 1 ইউজ করো, 40 ভোল্ট, ঠিক আছে? তো এইটা ব্যাপারটা আমরা বুঝলাম, অর্থাৎ 5 কুলম্ব আধানকে আমরা এতে দেখলাম যে 200 জুল, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো V1 পাইছি 40 ভোল্ট। এখন আমরা বি এর ক্ষেত্রে বের করবো, এখন আমরা বি এর ক্ষেত্রে বের করতে যাচ্ছি। তো বি এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, বি এর ক্ষেত্রে
আচ্ছা, বি এর ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা ভি2 বাইর করি, ভি2 ইকুয়ালস টু ডব্লিউ2 বাই কিউ2। আচ্ছা, তাহলে ডব্লিউ এর মান কত? এই যে বি এর ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে 300 জুল। তাহলে ডব্লিউ 300 আগে লিখলাম, আর কিউ2 কত? কিউ2 হচ্ছে ওই সেম, মানে যেটা আমরা অসীম থেকে আনতেছি, কত আনতেছি? প্লাস 5 কুলম্ব আধান। আচ্ছা, তাহলে এখন কত হয়? এটা হচ্ছে 60 ভোল্ট, অতএব ভি2 ইকুয়ালস টু 60 ভোল্ট। এখন কার মানে মানে কোন বিন্দুতে বা হচ্ছে যে কার হচ্ছে বিভব কম? এখানে আমরা দেখতে পাচ্ছি যে V1 ইজ লেস দেন, V1 এর মান হচ্ছে 40 ভোল্ট, এটা হলো 60 ভোল্ট, অর্থাৎ অতএব V1 ইজ লেস দেন V2, V1 ইজ লেস দেন V2। অর্থাৎ তার মানে কি হবে এখানে? অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটবে যে অর্থাৎ A এর বিভব B এর বিভবের চেয়ে কম হওয়ায়, এই লাইনটা লিখে নিবে, অর্থাৎ A এর বিভব মানে এই বিন্দুর যে বিভব, ঠিক আছে, A এর বিভব B এর বিভবের চেয়ে কম হওয়ায়, A এর বিভব কিন্তু কি কম, ঠিক আছে, কম হওয়ায় A থেকে B তে ইলেকট্রন, A থেকে B তে কি হবে? A থেকে B এর দিকে ইলেকট্রন স্থানান্তর হবে, A থেকে মানে যাবে আর কি, A থেকে B এর দিকে ইলেকট্রন স্থানান্তর হবে। তো আমি আশা রাখতেছি যে এটা এই ম্যাথটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো কিছুটা সময় দিচ্ছি, তোমরা লিখে নেবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট সিকিউ, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আসছে, সবাই দ্রুত লিখবে। বরিশাল বোর্ড 2017 সালে আসছে। আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব, 700 সেন্টিমিটার, এবং এদের আধান আচ্ছা, এবং এদের আধান যথাক্রমে যথাক্রমে 7.29 কুলম্ব, 7.29 কুলম্ব ও 12.25 কুলম্ব। ঠিক আছে, তো বলছে যে চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি, যেখানে তড়িৎ তীব্রতা শূন্য, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা গরু নাম্বারটা করি। গরু নাম্বার সেই মানে এই টাইপের কোশ্চেনই হচ্ছে যে বেশি আসে, এই অধ্যায় দিয়ে এই টাইপের কোশ্চেনই বেশি আসে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে তোমরা আমি যা কিছু করছি আর যে এইচডব্লিউ গুলো দিব, এইচডব্লিউ গুলো টাইমলি করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি 10 মার্কস আসলে আমি আশাবাদী যে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা এই চ্যাপ্টার থেকে 10 মার্কস ইজিলি 10 নম্বর ইজিলি ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন গরু নম্বরে বলছে যে উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বল
উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বল কত? আচ্ছা, তো এটা আমরা সলিউশন করি। তো তোমরা আগে কি করবে, তোমরা আগে ডেটাগুলো লিখে নিবে, ঠিক আছে? যেমন এখানে কি কি দেওয়া আছে, যেমন এখানে একটা আধান, যথাক্রমে আধান যারা যারা আছে, ধরলাম এটা Q1 আর এটা Q2। তো হিয়ার Q1 দ্রুত লিখবে ইকুয়ালস টু 7.29 কুলম্ব, Q2 ইকুয়ালস টু 12.25 কুলম্ব। চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা 0। আচ্ছা, এটা এই ম্যাথে আমাদের লাগতেছে না। তো এই তো চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে। ডি হচ্ছে 700 সেন্টিমিটার। 700 সেন্টিমিটার মানে কি, সেন্টিমিটার থেকে মিটার যাবো না, 100 দিয়ে ভাগ করতে হবে। তো 700 100 দিয়ে ভাগ করলে হয় 7 মিটার। আর ওই যে কি বলছে ওরা, যে চার্জ দুটির মধ্যবর্তী বল, আচ্ছা দুইটাই কিন্তু কোনো প্লাস মাইনাস নাই কিন্তু, অর্থাৎ দুইটাই প্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা লাস্টে মেনশন করবো, সমস্যা নাই। অর্থাৎ এফ চাইছে, এটা তো আমাদের সবার জানা। আমাদের সেই এখন এটা করতে করতে আমাদের মানে কি বলে মারাত্মক ইজি হয়ে গেছে, জানা আছে F equals to C into Q1 Q2 divided by D square. That means 9 into 10 to the power 9 into Q1 এর মান কত, 7.29। আমি বলছি চিহ্ন বসানোর দরকার নেই, লাস্টে জাস্ট মেনশন করে দিলেই হবে। Q2 এর মান হচ্ছে 12.25 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি এর মান কত, 7। এসআইতে মাস্ট এসআইতে নিতে হবে, ভুল করা যাবে না। কেউ আবার ভুলে 700 রেখে দিও না, সেন্টিমিটার কিন্তু এসআই না, দূরত্বের এসআই একক হচ্ছে কি, মিটার, ঠিক আছে? বি কেয়ারফুল। তাহলে এখানে 7 স্কোয়ার, এখানে কি হবে, 7 স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা তাহলে আনসারে যাওয়ার আগে যে ব্যাপারটা লিখবো সেটা হচ্ছে 9 into 10 to the power 9 into 7.29 into 12.25 ডিভাইডেড বাই 7 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত আসে, 1.64 into 10 to the power 10 নিউটন। 1.64 into 10 to the power 10 নিউটন। প্রশ্ন হলো এটা মাস্ট মেনশন করতে হবে যে কি ধর্মী বল। আমরা দেখতেছি যে দুইটাই কি, দুইটাই কিছু নাই মানে প্লাস আছে, মানে পজিটিভলি চার্জ, কিছু নাই মানে প্লাস আছে, পজিটিভলি চার্জ। তাহলে সমধর্মী চার্জ এরা কি পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এটা কোন ধর্মী, আকর্ষণটা কোন ধর্মী, আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী। লাস্ট একটা এন্ডিং লাইন লিখে দিবে যে সুতরাং চার্জ দ্বয়ের মধ্যবর্তী বিকর্ষণ বল হচ্ছে এইটা, দেন হলো আনসার লিখে দিবা, ঠিক আছে? এভাবে করলেই তোমরা পূর্ণ নম্বর, আমি আশাবাদী যে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন পূর্ণ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি ঘোড়া নাম্বারটা করবো, তোমাদের কিছুটা সময় দিলাম তোলার জন্য। আচ্ছা, ঘোড়া নাম্বারটাতে বলছে যে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘোড়া নাম্বার বলছে যে, আচ্ছা ঘোড়া নাম্বার বলছে যে ওই যে একটা বিন্দু বলছিলাম যে মাঝখানে একটা বিন্দু আছে ডি, আচ্ছা ওইটার কথা এখানে বলছে যে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে? তো এখন কথা হইলো যে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। বলছে যে দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 700 সেন্টিমিটার বা 7 মিটার, এসআইতে নিলে 7 মিটার, ভালো কথা। এবং এদের আধান যথাক্রমে একটা আধান আমরা জানি যে Q1 দেওয়া আছে, আর একটা আধান হচ্ছে Q2 দেওয়া আছে, এবং চার্জ দুটির মাঝে একটা বিন্দু ডি ধরলাম। এই যে একটা চার্জ হয়ে গেল, একটা সলিউশন বা সমাধান করি যে এখানে এই একটা চার্জ যেটা হচ্ছে 7 পয়েন্ট, যেটা হচ্ছে আমরা Q1 চার্জ ধরছি 7.29 কুলম্ব,
আর এখানে হচ্ছে একটা কি, এখানে একটা চার্জ হচ্ছে 12.25 কুলম্ব। আচ্ছা, এবার বলছে যে একটা বিন্দু, মানে চার্জ দুটির মাঝে একটা বিন্দু আছে ডি, ঠিক আছে, কি আছে, চার্জ দুটির মাঝে একটা বিন্দু আছে যেটা হচ্ছে ডি বিন্দু। এখন আমি তো আর জানি না যে ডি বিন্দুটা আসলে কতটুক, কিন্তু আমি জানি যে টোটালটা হচ্ছে 7 সেন্টিমিটার। গভীর মনোযোগ দাও, আমরা হচ্ছে জানি যে এই টোটালটা হচ্ছে 7 মিটার, মানে 700 সেন্টিমিটার বা 7 মিটার, এই টোটালটা আমাদের জানা আছে 7 মিটার। কিন্তু এই যে মাঝে যে বিন্দুটা আছে ডি বিন্দু, এইটা যে এইখান থেকে কতটুকু এখান থেকে কতটুকু এটা তো আমাদের জানা নাই। জানা আছে? এটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা ধরলাম যে এই 7.29 কুলম্ব অর্থাৎ Q1 চার্জ থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স পরিমাণ। তাহলে এইটুক যদি এক্স হয়, এইটা যদি 7 মিটার হয়, তাহলে এইটুক কত? 7 মাইনাস এক্স, মানে টোটালটা যেহেতু 7 আর এটা যদি এক্স হয়, টোটালটা যেহেতু 7 মিটার আর এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকু কত? অবশ্যই 7 মাইনাস এক্স। 7 মানে টোটালটা মাইনাস টোটালটা 7 মাইনাস এতটুকু যদি বাদ দিই, অর্থাৎ এক্স পরিমাণ বাদ দিই, তাহলে তো 7 মাইনাস এক্স হয়, যেটা এতটুকুর দূরত্ব। ভালো কথা। এখন আর আমরা বলছে যে ডি, যেখানে তড়িৎ তীব্রতা, আমরা বলছি যে তড়িৎ তীব্রতা ইকুইভ্যালেন্ট, মানে তড়িৎ তীব্রতা যেই সূত্র দিয়ে যা কিছু আমরা করি না কেন, তড়িৎ প্রাবল্য, মানে এখন তো বেসিক দেখানোর টাইম নেই, তড়িৎ তীব্রতা আর তড়িৎ প্রাবল্য, এইটুকু জাস্ট মাথায় রাখবে যে তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য ওই সেম সূত্রের প্রয়োগ, সেম কনসেপ্টের প্রয়োগ, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তো তড়িৎ তীব্রতা 0। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে Q1 চার্জ ধরলাম, এটা হচ্ছে যে Q1 চার্জ, ঠিক আছে, আর এটা ধরলাম Q2 চার্জ। ওকে, তাহলে এখন আমরা বলি যে Q1 চার্জের জন্য সলিউশন করি। সলিউশনে তাহলে আমরা প্রথমে বলি যে Q1 চার্জের জন্য তড়িৎ তীব্রতা ডি বিন্দুতে, ঠিক আছে, Q1 চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা, ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ই, আচ্ছা E1 দিলাম, ঠিক আছে, E1 ইকুয়ালস টু সি ইন্টু এই যে Q1 ডিভাইডেড বাই এইটুক পরিমাণ কি, এই যে ডি পর্যন্ত এতটুকু দূরত্বই তো আমাদের কাউন্ট হবে, ঠিক না? যেহেতু আমরা এইটার জন্য এই Q1 কি Q1 চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করতেছি, তাহলে অবশ্যই তো এতটুকু দূরত্বই আমরা কাউন্ট করতে হবে, অর্থাৎ এক্স পরিমাণ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সূত্র অনুসারে Q1 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ 9 ইন্টু সি এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু চার্জের মান Q1 হচ্ছে 7.29 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে, আচ্ছা এক্স তো এক্স, এটা তো জানা নেই আমাদের, এক্স স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। তো আমি একটা বর্ডার দিলাম। তারপর আমাদেরকে তাহলে এখন আমরা এইটার রেসপেক্টে সেম ওয়েতে E2 বের করি। E2 ইকুয়ালস টু, অর্থাৎ Q2 চার্জের জন্য একটা লাইন লিখে নাও। আচ্ছা, আমি একবার চেক করি, হ্যাঁ সকল কিছু ওকে আছে। আচ্ছা, তো এখন আমরা লিখি যে Q2 চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা সেটা হচ্ছে E2 ইকুয়ালস টু সি ইন্টু Q2 বাই, এখানে যেমন এটা এই Q2 চার্জের জন্য ডি বিন্দুতে আমরা কি করতেছি, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করতেছি, তাহলে এই দূরত্বটা কাউন্ট হবে, অর্থাৎ 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো সেটা আমরা লিখতেছি 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q2 এর মান কত, 12.25 ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, প্রশ্ন মতে এখান থেকে গভীর মনোযোগ দাও, তোমরা গভীর মনোযোগ দাও, ঠিক আছে। প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু E2, এটার মানে আছে, গভীর মনোযোগ দাও, তোমরা সবাই গভীর মনোযোগ দাও। E1 ইকুয়ালস টু E2 কেন লিখলাম? কারণ খেয়াল রাখতে হবে এখানে এই যে চার্জটা কিছু নাই মানে আগে প্লাস আছে, এই যে চার্জটা কিছু নাই মানে আগে প্লাস আছে। এখন ধরলাম যে মধ্যবিন্দুতে অবস্থান কিনা এটা বলছে, যে ধরলাম যে মধ্যবিন্দুতে অবস্থিত, মানে ধরলাম প্রাবল্যের মান E1 এর মানটা আসছে যা আসছে, E2 এর মানও ওই একই আসছে, তাইলে কি হবে,
আমরা প্রাবল্য বের করার ক্ষেত্রে কি করি, প্রাবল্য বা তীব্রতা বের করার ক্ষেত্রে +1 কুলম্ব ধনাত্মক আধান ধরে নিই, মানে ধরে নেওয়া লাগে, মাস্ট প্রসিডিউর, আগের ক্লাসে আমি দেখাই আসছি। তাহলে এখানে যদি আমি +1 কুলম্ব চার্জ ধরে নেই, তাহলে কনসার্ন হলো এরে নিয়ে। এখন এ বলবে যে আরে ভাই আমি তো প্লাস, ও বলবে আরে ভাই আমিও তো প্লাস, তাইলে আমারই নিয়ে কনসার্ন, আমি কোন দিক যাবো সেটা হলো ব্যাপার। তাহলে আমি কোন দিক যাব, আমি হচ্ছে ধাক্কা খেয়ে এই দিক চলে যাবো গা, কারণ কি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে ধাক্কা খেয়ে এই দিক গেলাম গা, ভালো কথা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ইয়ন হবে, ঠিক আছে। আর হচ্ছে পক্ষান্তরে ইটুর ক্ষেত্রে কি হবে, এইটার জন্য আর কি, এটা বলতেছে আরে ভাই আমি তো প্লাস, এ বলতেছে আরে ভাই আমিও তো প্লাস, কিন্তু কনসার্ন হলো আমারে নিয়ে, তাহলে আমি কোন দিক যাবো, আমি এই দিক যাবো গা, ইটু। তাহলে গভীর মনোযোগ দাও, দুইটা সমধর্মী মানে দুইটার তীব্রতা সেম, দুইটার তীব্রতা বা দুইটার প্রাবল্য সেম, কিন্তু দিক বিপরীতমুখী। ধরো ধরো একটা উদাহরণ দিই, সহজ একটা উদাহরণ দিই, লেখা লাগবে না, জাস্ট বুঝো। ধরো তুমি হচ্ছে এরকম একটা ধরো বল আছে, মানে বল না, ধরো এরকম একটা কাঠের বাক্স আছে, ওই কাঠের বাক্সের সাথে সমানভাবে ধরো সেম পরিমাণ দড়ি লাগানো। এখন মনে করো এই ধরো তুমি, এই মনে করো যে তুমি, আর এখানে একটা দড়ি লাগানো সমান পরিমাণ, এই মনে করো যে তোমার একজন ফ্রেন্ড, ঠিক আছে। তো এরা কি করতেছো, এই জন্য মনে করো 10 নিউটন বলে টানতেছো, এই জন্য মনে করো 10 নিউটন টানতেছো। তাহলে বল কি, বল ভেক্টর রাশি, অর্থাৎ প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে কি করতেছে ঘটনাটা, এ 10 নিউটন বলে এই দিক টানতেছে, আর এ 10 নিউটন বলে এই দিক টানতেছে। এখন প্রশ্ন হইলো এটা কোন দিক যাবে, এটা কোনো দিকেই যাবে না, এইখানেই থাকবে। অর্থাৎ আলটিমেটলি লব্ধি বল কি হবে, লব্ধি বল আলটিমেটলি F=0 হবে। তো এখানেও ঠিক এই সেম ঘটনা ঘটছে। E1=E2 লেখা এই কারণেই, কারণ যদি বল যদি সমান হয় তখনই কেবল কি হবে, তখনই কেবল এই তড়িৎ তীব্রতা এখানে আমরা বলবো যে 0 হবে। আশা করি মানে মধ্য কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা 0 হবে। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পারছো, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ মধ্যে যে বিন্দুতে 0 হবে সেটা অবশ্যই কি, এটা সমান হইতে হবে, সমান এবং বিপরীতমুখী হইতে হবে। তো সমান এবং বিপরীতমুখী কন্ডিশন ফিল করার জন্যই আমরা দেখলাম যে E1=E2 হইছে। আমি আশা রাখতেছি যে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন যে ব্যাপারটা ঘটতেছে, তাহলে এখন আমরা E1 এর মানটা বসাই, বা 9 × 10⁹ ইন্টু 7.29 ডিভাইডেড বাই x² ইকুয়ালস টু 9 × 10⁹ into 12.25 divided by 7 - x হোল স্কয়ার। এখন এই যে দুই সাইড থেকে সেম জিনিস কাটাকাটি যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা 7.29 / x² ইকুয়ালস টু 12.25 ডিভাইডেড বাই 7 - x হোল স্কয়ার। অতএব এখান থেকে x এর মান আসে হচ্ছে, অতএব এখান থেকে x এর মান কি আসে, অতএব এখান থেকে x এর মান আসে হচ্ছে 3.05 মিটার, 3.05 মিটার। এখন হচ্ছে মধ্যবিন্দু, এই যে 7 মিটারের মধ্যবিন্দু কি, 7 মিটারের মধ্যবিন্দু হচ্ছে 7/2 অর্থাৎ 3.5 বা 3.50 মিটার, একই কথা। তাহলে 3.5 আর 3.05 এক কথা না তো, ইকুয়াল নট 3.50 মিটার। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি যে ডি চার্জ দুটির মধ্যবিন্দু নয়, ডি। সুতরাং আমি এখানে লিখি, তোমরা নিচে লিখে নাও, আমার জায়গা নাই দেখে আমি এখানে লিখতেছি, তোমরা নিচে লিখে নাও। সুতরাং ডি চার্জ দুটির মধ্যবিন্দু নয়। এই ছিল আমাদের লাস্ট সিকিউ, আলহামদুলিল্লাহ। তোমরা যদি আজকের ক্লাসের সিকিউ গুলো এবং গত ক্লাসের সিকিউ এগুলো যদি তোমরা মানে টোটাল সকল সিকিউ, মানে যে কয়টা সিকিউ পর্যন্ত করানো হয়েছে সকল সিকিউ যদি বুঝে বুঝে এতক্ষণ যদি সব নোট ডাউন করো এবং বুঝে বুঝে করো এবং এইচডব্লিউ গুলো যদি টাইমলি করো, আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে পারবে ইনশাআল্লাহ। তো এতটুকু তোমরা লিখে নাও, কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, তো এখন আমি এইচডব্লিউ দিব। তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নিবে।
আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে তোমরা প্রথমে সিডব্লিউ তে আমি যা কিছু পড়াইছি না, এই পড়াটা একবার রিভিশন দিবে। সিডব্লিউ এর পড়া একবার রিভিশন, এটা এখনই তোমরা করে ফেলো। সিডব্লিউ এর পড়া একবার রিভিশন, বড়জোর 30 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? তারপর যে কাজটা করবে, মেইন বুক থেকে স্থির চরিত্র রিডিং দিবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। সিকিউতে মানে নট অনলি সিকিউ এর জ্ঞান অনুধাবন, বাট অলসো এমসিকিউ সব জায়গায় ভালো করার জন্য মেইন বুকটা অবশ্যই ভালোভাবে মানে নিজের সর্বোচ্চ যতটুকু বোঝা যায় বুঝে বুঝে মাস্ট রিডিং পড়তে হবে, ঠিক আছে? মেইন বুক থেকে স্থির চরিত্র রিডিং, মেইন বুক থেকে স্থির তড়িৎ রিডিং। এরপর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে টেস্ট পেপার বা মেডিজি থেকে প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা, মানে এই চ্যাপ্টার থেকে আর কি, প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা কয়টা, বোর্ডে আসা 10টা সিকিউ প্র্যাকটিস। লাস্ট বাট নট লিস্ট, প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা 100টা এমসিকিউ প্র্যাকটিস, সেটা লিখেই দিই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। আমি কিছুক্ষণ সময় দিলাম, এইচডব্লিউ গুলো তুলে নাও তোমরা। ঠিক আছে, তো আমি আশা রাখতেছি যে এই চ্যাপ্টার আমাদের কথা হচ্ছে যে আমি যা কিছু ক্লাসে করিয়ে দিয়েছি এবং ওখানে যে লেখা ছিল এইচডব্লিউতে যে মেইন বুক রিডিং, ঠিক আছে, এই কাজগুলো করার মাধ্যমে যখন তোমরা এই টোটাল সিকিউগুলো বুঝবে, মেইন বুকটা রিডিং দিবে, তখন দেখবো ওই জ্ঞান অনুধাবন সহ এমসিকিউ সহ বাকি যা কিছু লাগে, ঠিক আছে? তারপর আমি ওয়ান শট এমসিকিউ নিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। বাকি যা কিছু লাগে তোমরা দেখবে যে সকল কিছু এই চ্যাপ্টারে তোমাদের একদম সকল কিছু তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আর আমি প্রতি ক্লাসের শেষেই একটা কথা বলি, আজকেও তার ব্যতিক্রম নয়, সেটা হচ্ছে তোমাদের এখন যেই সময়টুকু আছে, তোমরা এখন একদম লাস্ট প্রান্তে চলে আসছো, এখন তোমাদের এই যে সময়টুকু আছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এই যে সময়টুকু প্রতিটা সময় তোমরা বেস্টভাবে কাজে লাগাবে, ঠিক আছে? এবং মহান আল্লাহ তাআলার রহমতে এটা আমি মনে প্রাণে এটা আমি বিলিভ করি যে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।